রাতুলের নয় বরঞ্চ আয়ুষের গায়ে ছোঁয়ানো হলুদ দিয়ে এবার কুসুমের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি যে শোন ছোটো, তোকে আমি একটা গুরুদায়িত্ব তুলে দিচ্ছি তোর কাঁধে, এবং এই দায়িত্বটা তোকে যে করে হোক না কেন সম্পন্ন করতে হবে। তুই তো সবসময় বলিস যে আমি নাকি তোকে ভরসা করে কোনোরকম কোনো বড় দায়িত্ব তোর কাঁধে আমি তুলে দিই না, তাহলে আজ তোকে একটা বড় দায়িত্ব তুলে দিচ্ছি। শোন, তুই রাতুলের মায়ের ভূমিকা পালন করবি, রাতুলের গায়ে হলুদ অনুষ্ঠান তুই সম্পন্ন করবি, এবং এদিকে কুসুমের মায়ের ভূমিকা আমি পালন করে কুসুমের গায়ে হলুদের অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে আমি উতরে দেবো। এবং এর জন্য রাতুলের গায়ে তুই হলুদটা ছোঁয়ানো মাত্রই কুসুমের জন্য সেই হলুদটা সঙ্গে করে নিয়ে আসবি, এবং এই কাজটা তুই পারবি। যদি তুই কাজটা করতে পারিস তাহলে এর বিনিময়ে কিন্তু তোকে আমি একটা বিশেষ উপহার দেবো। পারবি তো ছোটো? ঠিক সেই মুহূর্তে বিশেষ উপহারের নামের লোভে পড়ে এক পর্যায়ে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি তুমি আমার উপর এতটা ভরসা করে এরকম একটা দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছো এবং আমি সেটা পালন করতে পারবো না, কে বলেছে বলো তো? তুমি দাও, এতটুকুই তো কাজ, সেটা আবার না পারার কী আছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনাকে সঙ্গে করে নিয়ে মীনাক্ষী যখন কিনা রাতুলের গায়ে সেই হলুদটা ছোঁয়ায়, এবং তার পর মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে রাতুল, তুমি যে পরিমাণে কুসুমকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাওয়ার স্বপ্ন দেখছো এবং আনন্দে আত্মহারা হয়ে পড়ছো, তোমার সেই আনন্দে না জল ঢেলে দেয় তোমার সেই হবু স্ত্রী। কারণ তোমার হবু স্ত্রী মতিগতিতে আমার মোটেও সুখের বলে মনে হচ্ছে না। আমার কেন জানে মনে হচ্ছে যে ওর মনটা বড্ড বেশি উড়ু উড়ু, ও হয়তো বা কোনোভাবেই তোমার হতে চায় না। দেখো গিয়ে আবার আগে থেকে ও নিজেকে অন্য কারো করে রাখেনি তো। ঠিক সেই মুহূর্তে রাতুল যখন বলতে থাকে যে দেখুন দেবলীনা ম্যাডাম, আপনি আমার মালিক পক্ষের লোক হন, তাই আমি আপনার মুখের উপরে বলার সাহস রাখি না, কিন্তু তার সত্ত্বেও আমার স্ত্রীকে নিয়ে কোনো কিছু বলার আগে প্লিজ আপনি এরপর থেকে একটু সংযত হয়ে কথা বলবেন। কারণ আমার জীবনসঙ্গীকে নিয়ে কেউ কুমন্তব্য করুক বা খারাপ কথা বলুক সেটা আমি কোনোভাবেই বরদাস্ত করবো না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে না দিদি, ওদিকে আমার জন্য নিশ্চয়ই বিশেষ উপহার তৈরি করে বসে আছে, এখনও পর্যন্ত আমি যেতে পারলাম না এই দেবলীনার জন্য। অন্যদিকে আয়ুষের গায়ে যখন গিয়ে সেই মীনাক্ষীর হাতে থাকা সেই হলুদের বাটির সম্পূর্ণ হলুদটা যে গিয়ে ছিটে যায়, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে হ্যাঁ রে আয়ুষ, তুই আসার আর সময় পেলি না বলতো? তোর আমার কাজের মধ্যে বিঘ্ন ঘটানোরই হলো। এবার যদি দিদি এই সম্পূর্ণটা জানতে পেরেছে তাহলে তো দিদি আমাকে কোনো মতে রক্ষে দেবে না। এবার আমি কী করবো, কী করে এবার আমি রাতুলে গায়ে ছোঁয়ানো প্রথম হলুদটা কুসুমের গায়ে চড়াবো বলতে? তুই তো সবটা নষ্ট করে দিলি, ভেস্তে দিলি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমার মায়ের বকাঝকার হাত থেকে তোমাকে রক্ষা করার আমার কাছে একটা উপায় আছে। শোনো, আমার গায়ে যে হলুদগুলো লেগে আছে সেটুকু আমি তোমাকে বাটিতে করে তুলে দিচ্ছি, তুমি বরঞ্চ সেই বাটিতে করে নিয়ে সেই হলুদটাই বরঞ্চ মায়ের হাতে ধরিয়ে দেবো, মা কোনোভাবে বুঝতেও পারবে না। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে হ্যাঁ সেটাই বরঞ্চ ভালো হবে, কারণ দিদি যদি জানতে পারে যে না রাতুলের গায়ে ছোঁয়ানো হলুদ না বরঞ্চ তোর গায়ে ছোঁয়ানো হলুদটা কুসুমের গায়ে দেওয়া হয়েছে, তাহলে তো রক্ষে দিবে না দিদি, এবং আমার উপহারটাও আমাকে দিদি দিবে না। অন্যদিকে এক পর্যায়ে যখন কিনা আয়ুষ নিজের গা থেকে সকল গায়ে এর হলুদগুলো কেচে যখন কিনা সে বাটিতে করে তুলে দেয়, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী সেই বাটিটাই যখন ইন্দ্রাণীর হাতে নিয়ে দেয়, এবং ইন্দ্রাণী বলতে থাকে যে নাও কুসুম, তোমার আর বরের গায়ে ছোঁয়ানো সেই প্রথম হলুদটা চলে এসেছে। এবার তোমার গায়ে হলুদ অনুষ্ঠানটা সম্পূর্ণ করে তোমাকে তৈরি করার জন্য ছেড়ে দিন, নয়তো বা তোমার জন্য বিউটিশিয়ান এসে হাজির হয়ে রয়েছে, এবং সে হয়তো বা নিশ্চয়ই তোমাকে কোণে সাজানোর জন্য অপেক্ষা করছে, আর তাকে অপেক্ষা করানো যাবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।